আপনি বলছিলেন যে আপনাদের হত্যার চেষ্টাও করা হয়েছিল এই তদন্তে যাওয়ার পর প্রসিকিউশনের লোকদের। জি, এটা আমি বলেছি, গতকালকেই আমরা বলেছি, কারণ এটা 25শে জানুয়ারির ঘটনা ছিল। এটা একটা ডিটেনশন সেন্টারে। সেখানে যখন আমরা আপনারা হয়তো অনেকে জেনে থাকবেন যে আমরা ওই সময় যখন প্রধান উপদেষ্টা তার পরবর্তীতেই সফরে যান, তার আগে আমরা গিয়েছিলাম। তখন আমরা যখন এই যে ডিটেনশন সেন্টারগুলো, এগুলোকে নানানভাবে আলামত নষ্ট করা হয়েছে, রুমগুলোকে নানানভাবে ভেঙে চুরে বিকৃত করা হয়েছে। সাউন্ড প্রুফিং ম্যাটেরিয়াল ছিল, টর্চারের যন্ত্রপাতি ছিল, এগুলো সরানো হয়েছে। গার্বেজ দিয়ে, নানান ধরনের ফার্নিচার, ময়লা আবর্জনা দিয়ে ডাম্প করে রাখা ছিল, যাতে করে ওখানে রেডিলি কেউ ঢুকে কিছু বের করতে না পারে। দরজাগুলো যেখানে সোজা কথায় আলামতগুলো নষ্ট করা হয়েছে। এখন এই পরিস্থিতিতে আমরা যখন এখান থেকে খুঁজে খুঁজে আলামত আমাদের তদন্ত সংস্থা বের করার চেষ্টা করছিল, আমি নিজেও সেখানে উপস্থিত ছিলাম। তো আমরা সবকিছু সরাতে গিয়ে একটা বালতির মতো আমরা একটা পাই। তো বললাম যে এখানে কি আছে একটু দেখা যাক। তো আমাদের ইনভেস্টিগেটর প্রসিকিউটর ওরা কি করেছে, বালতিটাকে উপর করে ঢালার চেষ্টা করেছে। একটু সাথে সাথে 5টা বড় বড় সাইজের বোমা তার দিয়ে লাগানো, একটার সাথে, এবং এক পাশে একটা টাইমার লাগানো, সেটা বেরিয়ে আসছে। আমি তখন সামনে ছিলাম। ভয়ঙ্কর অবস্থা। তো সাথে সাথে আমি চিৎকার দিয়ে বলছি যে স্টপ, আস্তে করে রাখো। রেখে আমরা ওই অবস্থা রেখে রুম থেকে দ্রুত সবাইকে বের করে দিলাম। দিয়ে তো ওখানে যারা দায়িত্বপ্রাপ্ত ছিল অফিসার, তাদেরকে আমরা বললাম যে এটা কিভাবে আসলো। তো উনি বললো আমরা জানি না, এটা তো আপনাদেরই এলাকায় জুরিসডিকশনে। তো এরপরে আমরা ওটাকে সিল করে দিয়ে চলে আসি। চলে এসে পরের দিন 26শে জানুয়ারি আমরা বোম ডিসপোজাল ইউনিট র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে আমরা চিঠি দেই যে এখানে এই জিনিস আছে, এটা আপনি তাড়াতাড়ি নিষ্ক্রিয় করার ব্যবস্থা করেন। 27শে জানুয়ারি ওনাদের পুরো টিম গিয়ে বোমাগুলোকে বের করে নিয়ে এসে নিষ্ক্রিয় করেন, এবং এর পুরো জিনিসগুলো কিন্তু আমরা ভিডিও চিত্র ধারণ করেছি। এই ব্যাপারে জিডি হয়েছে, ওই বোমাগুলোর যে বিস্ফোরণের পরে আলামত সেগুলো জব্দ আছে, এভরিথিং ইজ ফুললি ডকুমেন্টেড। এবং আমরা তখন তাদেরকে বলি যে যেহেতু প্রধান উপদেষ্টা এগুলো দেখতে আসবেন, আপনারা ভালো মতো সুইপ করেন, কারণ উনি আসার পরে যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে পুরো জিনিসটা কত ভয়াবহ হবে। এরপরে সুইপ করা হয়, এবং আমরা তখন কিন্তু এই বিষয়টা নিয়ে কথা বলতে চাইনি, কারণ এটা প্রধান উপদেষ্টার সফরকে বাধাগ্রস্ত করতে পারে। সবকিছু মিলিয়ে আমরা আমাদের কাজের স্বার্থে এটা বলিনি। কিন্তু এই কথাটা গতকালকে বলার কারণটা হচ্ছে যে আমাদের ব্যাপারে একটা সিন্ডিকেটেড অপপ্রচারের জন্য পতিত সরকারের দোসরেরা একটা প্রজেক্ট নিয়ে নেমেছে, এবং এই ব্যাপারে আমরা নানান তথ্য প্রমাণাদি আমাদের হাতে এসেছে। একজন গ্রেপ্তারও হয়েছে। ট্রাইব্যুনালকে স্ক্যান্ডালাইজ করা, বিতর্কিত করা, এবং আমি সেই প্রশ্নেই যাচ্ছিলাম যে শুধু এই ঘটনা না, এই ট্রাইব্যুনালকে নানাভাবে বিতর্কিত করার জন্য নানা ধরনের চেষ্টা হয়তো আছে বিভিন্ন মহল থেকে। এবং আপনি আরেকটা কথা বলছিলেন যে টাকা খরচ করা হচ্ছে, আওয়ামী লীগ এবং তার দোসররা বিপুল অঙ্কের টাকা খরচ করছে, এই কথাটি আপনি রিসেন্টলি বলেছেন। এটারও যদি একটু এক্সপ্লেইন করেন একই সাথে। জি, যেটা বলছিলাম যে ওরা এই ধরনের কাজ যে করছে সেই তথ্য প্রমাণাদি আমাদের কাছে এসেছে এবং ক্রমাগত আসছে। এবং দেশের বাইরে তো আপনারা এটা মিডিয়াতেও জেনেছেন যে বহু টাকা দিয়ে তারা লবিস্ট নিয়োগ করেছে, এবং তাদের হাতে যেহেতু অবৈধ অর্থ আছে, বিশ্বব্যাপী ইন্টারনেট কেন্দ্রিক অপরাধের মাধ্যমে নানানভাবে স্ক্যান্ডালাইজ করা, প্রশ্নবিদ্ধ করার চেষ্টা, আমাদের প্রত্যেককে টার্গেট করে করে সেটা করার চেষ্টা তারা করছে। দেশের মানুষ তো আপনাদের সাথে আছে। হ্যাঁ, ইনশাআল্লাহ। বাংলাদেশের 18 কোটি মানুষ তো আপনাদের সাথে আছে। লিমিটেড কিছু ষড়যন্ত্রকারী কিংবা স্বৈরাচারের দোসর, ফেসিবাদের দোসর ছাড়া বাকি লোকজন তো আপনাদের ওভারওয়েলমিংলি আপনাদেরকে সাপোর্ট করে যাচ্ছে। নিশ্চয়ই আমরা দেশবাসী, সেটাই তো আপনাদের বড় শক্তি। এটা দেশবাসীর প্রতি কৃতজ্ঞ। দেশের জনগণ যারা এই বিপ্লবটা করেছেন তারাই আমাদের শক্তি, এবং তারাই এই বিচারকেও সফল করবেন। তো আমরা তাদেরকে মেসেজ দিতে চেয়েছি, এবং যারা বলার চেষ্টা করছিল যে এতদিন কোনো কাজ হয়নি, তো সেটা ব্যাখ্যা করতে গিয়ে আমরা বলেছি এতটুকু যে আমাদের তদন্ত সংস্থা যে কাজ করেছে এবং করছে, শুধু তাই নয়, যে এইখানে এই ধরনের জীবনের ঝুঁকিও ছিল। ওই বোমাটা আমরা পরে তাদের কাছে জানতে চাইলাম, ডিসপোজাল ইউনিটকে, যে কতটা শক্তিশালী ছিল এটা। তো 5টা বোমা একসাথে গাঁথা ছিল। তো ওনারা বললেন যেটা, যে 5টা যদি একসাথে ওইখানে রুমের মধ্যে বিস্ফোরিত হতো তাহলে পুরো বিল্ডিংটা উড়ে যেত। তো আপনি বুঝতেই পারেন এই জায়গায় কি পরে প্রফেসর ইউনূস সেই জায়গাতেই গিয়েছেন, এক্সাক্ট স্পটেই উনি গেছেন, ওই রুমটাও গিয়েছেন। এমনও তো হতে পারে উনাকে লক্ষ্য করে এরকম পরিকল্পনা করা হয়েছিল। হতেও পারে, আমরা জানি না। আপনারা আগেই চলে গেছেন। আমরা নিশ্চিত না হয়ে তো ওনাকে ইনভাইট করতাম না হয়তোবা। তো আমরা সেগুলো করার চেষ্টা করেছি সেইখানে। এবং এটা তো মাত্র কয়েকটা সেন্টার আবিষ্কৃত হয়েছে, অনাবিষ্কৃত অনেক ডিটেনশন সেন্টার। আমরা একবার শুনেছিলাম যে সারা দেশে গুম কমিশনের কাছ থেকে এই তথ্য যে এরকম 700-800 আয়নাগর রয়েছে। ট্রু, এটা সত্য, এবং সেটার ব্যাপারে আমরা ক্রমাগত আগাচ্ছি। আমাদের হিউজ পরিমাণ
এভিডেন্স যেটা মাঠে আছে, 1400-র বেশি মানুষ শহীদ হয়েছেন, 25,000-এর বেশি আহত হয়েছেন, হাজার হাজার আসামি হয়েছেন সারা বাংলাদেশ জুড়ে। অনেক বেশি ভিডিও ফুটেজ আছে, টেলিফোন কল রেকর্ড আছে, ডাক্তারের এভিডেন্স আছে, মন্ত্রণালয়ের ডকুমেন্ট আছে, মেসেজ আছে, টেলিফোন কল আছে, বুলেট আছে, পোস্টমর্টেম রিপোর্ট আছে। এই যে নানান ডাইমেনশনের যে বিপুল পরিমাণে তথ্য প্রমাণ আদি, সেগুলোকে কালেকশন করে সেটা আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড অনুযায়ী বিচারের উপযোগী করে প্রেজেন্ট করা, এটা আরেকটা চ্যালেঞ্জ। এই জায়গাতে যেটা সমস্যা হয়েছে যে বিগত শাসকেরা স্বৈর শাসকেরা আমাদের ইনস্টিটিউশনগুলোকে ধ্বংস করে দেওয়ার কারণে যেসব ইনস্টিটিউশন থেকে যা পাওয়া দরকার সেটা কিন্তু আমরা পাচ্ছি না এখনো। অনেক জায়গা থেকে, অধিকাংশ জায়গা থেকে পাচ্ছি। ফেসিবাদের দোসররা তো বিভিন্ন এখনো জায়গায় রয়ে রয়ে গেছে, গেছে এবং যেগুলোকে তারা এগুলো হাইড করার চেষ্টা করছে এবং ডিস্ট্রয় করেছে করেছে। সব জায়গা থেকে। আপনার যে সমস্ত জায়গায় পারপিট্রেটররা ছিল, যেমন ওয়্যারলেস মেসেজ ছিল, তারপরে পুলিশের টেলিফোন কনভারসেশন তো ছিলই, সেগুলোকে আমরা যেটা এনটিএমসির একটা ভূমিকা ছিল। NTMC তে মেজর জেনারেল জিয়া তো এখন কারারুদ্ধ, কিন্তু তার এখানেই তো অনেক কিছু আমরা মিডিয়ায় দেখেছি যে অনেক কিছু উনি নষ্ট করে দিয়েছেন গ্রেফতার হওয়ার আগে। জি, আপনি সঠিক বলেছেন। জিয়াউল হাসান 5ই আগস্টের পরে গ্রেফতার হওয়ার আগে মাঝখানে যে সময়টা পেয়েছেন, এনটিএমসি তে সংরক্ষিত সমস্ত তথ্য উনি মুছে দিয়ে গিয়েছিলেন। এটা আমরা প্রযুক্তির সাহায্য নিয়ে ডিকোড করেছেন কিছু। আমরা সেগুলোকে আমরা উদ্ধার করার চেষ্টা করেছি এবং সেখান থেকে কিছু, এবং যেটা ইম্পর্টেন্ট অনেকগুলো কিছু আমরা আমাদের হাতে পেয়েছি। কিন্তু যেটা হয়েছে যে এই ইনস্টিটিউশনের মধ্যে আমরা যেভাবে ফুল সাপোর্ট পাওয়ার কথা ছিল সেটা কিন্তু পেলাম না, কারণ ওটা ডিস্ট্রাকশন হয়েছে, এবং ডিস্ট্রাকশনের সাথে জিয়া শুধু নয়, নিশ্চয়ই আরো অনেক লোক জড়িত ছিল। একইভাবে ধরেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বলেন বা অন্যান্য সংস্থায়, তাদের কাছে যে অনেক তথ্য ছিল যেগুলো যারা ওই সময় যারা এখানে দায়িত্বে ছিল তারা চলে যাওয়ার আগে এগুলো নষ্ট করে গেছে, সেগুলোকে উদ্ধার করা কঠিন। এরপরে ধরেন এখানে অনেক কিছু ব্যবহৃত হয়েছে, হেলিকপ্টার। এখন এই হেলিকপ্টার সংক্রান্ত ডিটেইল তথ্য দরকার, এগুলো সব জায়গা থেকে আমরা কিন্তু সময় মতো পাইনি বা যেভাবে পাওয়া দরকার সেভাবে পাচ্ছি না। আইসিটি মন্ত্রণালয়ের থেকে ইন্টারনেট শাটডাউনের নির্দেশনা দেওয়া হয়েছিল। এইখানে অনেক লোক যারা এখানে অ্যাপয়েন্টেড আছে, যারা বিগত সরকারের দোসর, তারা আমাদেরকে এই তথ্যগুলো দেয়নি বা দিচ্ছে না এখনো। এই জিনিসগুলো চ্যালেঞ্জ, কারণ আমরা রাষ্ট্রের পক্ষ থেকেই দায়িত্ব নিয়েছি, কিন্তু রাষ্ট্রেরই অন্য একটা অঙ্গ বা অন্য কিছু প্রতিষ্ঠান যেখানে এই স্বৈরশাসকের দোসররা রয়েছে, তারা কিন্তু এটাকে বানচাল করার চেষ্টা করছেন। এই যে এই জিনিসগুলোকে আমরা চ্যালেঞ্জ। আবার সর্বশেষ যেটা চ্যালেঞ্জ, যে আসামিদের গ্রেফতার, এই চ্যালেঞ্জটার ব্যাপারে আমি যেটা বলবো যে বিচার করতে হলে আসামিকে কোর্টরুমে না পেলে আপনি প্রপার বিচার করাটা চ্যালেঞ্জিং হয়ে যায়। প্রধান আসামি শেখ হাসিনা পালিয়ে গেছেন, বড় বড় যেগুলো আসামি মন্ত্রীরা, তারপরে বিভিন্ন পর্যায়ের যারা বড় দাগের পলিটিশিয়ান ছিল, এগুলো পালিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী সহ। এখন এদেরকে পেলে, এদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করে তাদের কাছ থেকে তাদের মোবাইল ফোন জব্দ করলে আমরা অজস্র এভিডেন্স পেতাম। সেটা কিন্তু আমাদেরকে এখন বিকল্প পথে সংগ্রহ করতে হচ্ছে, এবং এদেরকে নিয়ে আসাটা চ্যালেঞ্জ। ছাড়াও তো আপনি এই এভিডেন্সগুলো পাওয়া সম্ভব, টেকনোলজিক্যালি তো এটা পাওয়া সম্ভব, সেগুলো আমরা ম্যানেজ করছি, কিন্তু যেটা সহজে পেতাম সেটা আমাদের সময় সাপেক্ষ হচ্ছে। তো সে কারণে দেখেন এখানেও একটা সময়ের ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। তো এই চ্যালেঞ্জগুলো আমরা ফেস করেছি, এবং এর বাইরে ধরেন গুমের তদন্ত করাটা, সারা দেশে কয়েকশো ডিটেনশন সেন্টারের অস্তিত্ব পাওয়া গেছে, যেটা গুম কমিশন পেয়েছে। এই সেন্টারগুলোতে বছরের পর বছর ধরে মানুষকে গোপন কারাগারে বন্দি রাখা হতো, এখানে তাদের টর্চার করা হতো। তাদের যে মানুষকে কত ধরনের টর্চার করা যায়, মানুষ কতটা নিষ্ঠুর হতে পারে, সেই জিনিসগুলো কিন্তু আমরা জানি। এখন এই ডিটেনশন সেন্টারগুলোর অস্তিত্ব বের করার ব্যাপারে যে আমাদেরকে চ্যালেঞ্জ মুখোমুখি হতে, এটা তথ্য পাওয়া এবং এগুলোকে আলামত যে বিনষ্ট করা হয়েছে ব্যাপকভাবে। এইখানে একটি বিষয় বলছি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নতুন সরকার আসার পরে, জুলাই অভ্যুত্থানের পরে, বিপ্লবের পরে ট্রাইব্যুনাল পুনর্গঠিত হয়েছে। 3টি ধাপে কাজ হয়েছে। প্রথমত ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর সহ প্রসিকিউশন টিম পুনর্গঠিত হয়েছে। দ্বিতীয় ধাপে ট্রাইব্যুনালের বিচারক নিয়োগ হয়েছে, এবং তদন্ত সংস্থায় তদন্ত কর্মকর্তাগুলো আবার নতুনভাবে নিয়োগপ্রাপ্ত হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মূলত 2 ধরনের মামলা নিয়ে এই মুহূর্তে কাজ করছে। প্রথম অংশটি হচ্ছে জুলাই এবং আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থান চলাকালীন সময়ে তাদের উপরে সংগঠিত যে মানবতা বিরোধী অপরাধ, যে হত্যাকাণ্ড হয়েছে ম্যাসিভ স্কেলে, সেগুলোর যারা পারপিট্রেটর তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা, এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। দ্বিতীয় কাজটি হচ্ছে গত 15 বা 16 বছর ধরে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার গুম এবং এক্সট্রা জুডিশিয়াল কিলিং, যেগুলো নানান ফর্মে তারা করেছেন,
সেই অপরাধগুলোকে বিচারের আওতায় নিয়ে আসা, সেটা আমরা দ্বিতীয় দফার চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। এর বাইরে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের উপরে যে হত্যাকাণ্ড চালানো হয়েছিল সেটি, এবং এরপরে যদি সরকার সিদ্ধান্ত নেন যে পিলখানা ম্যাসাকার, সেটাও এখানে আসতে পারে, বাট সেই ব্যাপারে এখনো সেই ধরনের সিদ্ধান্ত আসেনি, কিন্তু আমাদের কাছে অভিযোগ হয়তো জমা হয়েছে। এই কয়েকটা বিষয় নিয়ে কাজ শুরু হয়েছে। তো শুরু হওয়ার পরে প্রথম কাজটাই চ্যালেঞ্জটা ছিল যে এই যে জুলাই আগস্টে বিপুল সংখ্যক মানুষ শহীদ হয়েছেন, 25,000-এর বেশি মানুষ আহত হয়েছেন, এই যে নিষ্ঠুরতার যে ভয়াবহ মাত্রা, অপরাধগুলো ঘটেছিল বাংলাদেশের পুরো দেশ জুড়ে, 56,000 বর্গমাইল জুড়ে, ঢাকাতে যেমন হয়েছে, চট্টগ্রামে হয়েছে, বিভিন্ন জেলা শহরগুলো হয়েছে, এবং সবগুলো অপরাধের ধরন ছিল একই রকম, একই পদ্ধতিতে পুলিশ নির্বিচার গুলি করে মানুষ খুন করেছে, ছাত্র জনতাকে খুন করেছে। তার সাথে আওয়ামী লীগ, যুবলীগ এবং 14 দলের লোকেরা এর সাথে যুক্ত হয়েছে। আহত বা নিহত হবার পরে তাদেরকে হসপিটালে যখন নিয়ে যাওয়া হয়েছে, চিকিৎসা গ্রহণে বাধা দেওয়া হয়েছে। শহীদ হয়ে গেলে তাদের পোস্টমর্টেম করতে বাধা দেওয়া হয়েছে। জানাজা, দাফন, এগুলোর ক্ষেত্রে তারা বাধা দিয়েছে। যতগুলো অ্যাট্রোসিটি আছে সবকিছু তারা করেছে। তো আমরা যেটা করছি যে তদন্ত সংস্থা এই তদন্তগুলো করে তদন্তের প্রতিবেদন চিফ প্রসিকিউটর বরাবরে জমা দেবেন। সেটার উপর ভিত্তি করে চিফ প্রসিকিউটর তখন ট্রাইব্যুনালের কাছে ফর্মাল চার্জ দাখিল করবেন, এবং ফর্মাল চার্জ দাখিলের মাধ্যমেই বিচারের যে কোর্ট রুমের যে কাজটুকু সেটা শুরু হয়ে যায়, যেটা তখন দৃশ্যমান হয়। কিন্তু যতক্ষণ পর্যন্ত মামলাগুলো তদন্ত চলমান থাকে, সাধারণভাবে জনগণের আসলে খুব একটা জানার সুযোগ নাই যে মামলাটা কতদূর এগিয়েছে। এটা বলতে পারে কেবলমাত্র তদন্ত সংস্থা। মানবতা বিরোধী অপরাধের তদন্ত খুবই জটিল এবং এটা বহুমাত্রিক তদন্ত। বিগত সরকারের আমলে যে মানবতা বিরোধী অপরাধের জন্য যে মামলাগুলো তারা করেছিলেন, তারা প্রথম চার্জশিট দিতে তাদের 16 মাস সময় লেগেছে, এবং একই ধরনের অপরাধের ক্ষেত্রে বিশ্বের বিভিন্ন দেশে যে সমস্ত ট্রাইব্যুনালগুলো হয়েছে তাদের কিন্তু 2 থেকে 5 বছর পর্যন্ত সময় লেগেছে তদন্ত রিপোর্টগুলো দেওয়ার জন্য। সেই বাস্তবতায় আমাদের তদন্ত সংস্থা, তারা আপনারা জানেন যে সাধারণ পুলিশ বাহিনীর থেকে আসা একটা অফিসাররা, তাদের সমন্বয়ে গঠিত কিন্তু এই তদন্ত সংস্থা, তাদের এই আইনটা বুঝতে পারা, এই আইনের তদন্তটা কি ধরনের হবে, এই আইনের কি প্রমাণ করতে হবে, এই বিষয়গুলো তাদেরকে ট্রেন করার একটা প্রশ্ন ছিল। প্রথম দিকে প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা যারা আগে এই ট্রাইব্যুনালের সাথে কাজ করেছি, আমরা এই আইন সম্পর্কে, এর তদন্তের পদ্ধতি সম্পর্কে তাদেরকে আসলে ট্রেন আপ করতে হয়েছে, শেখাতে হয়েছে। আমরা জাতিসংঘের কাছ থেকে তাদের যে বিশেষজ্ঞরা এসেছেন, এক্সপার্টরা এসে, তারা আমাদের প্রসিকিউশন এবং তদন্ত সংস্থা 2 গ্রুপকেই তারা কিন্তু ট্রেনিং দিয়েছেন। এর বাইরে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা তারা ভলান্টারিলি আমাদেরকে ট্রেনিং দেওয়ার ব্যাপারে সাহায্য করেছেন। অনেকগুলো ট্রেনিং সেশন আমরা করেছি, এবং এরপরে এই তদন্তগুলো চলছে। এই সরকারের তো প্রায় 8 মাস হয়ে গেছে, আর মানুষের মনে নানা কৌতূহল, যে আপনি যদিও এটার একটা ব্যাখ্যা দিয়েছেন, কিন্তু 8 মাস হয়ে গেছে, মানুষের মনে কৌতূহল যে তাইলে এই তদন্ত, এই বিচার প্রক্রিয়াটা দৃশ্যমান হতে আর কতদিন সময় লাগবে? জি, যেটা বলছিলাম, এইভাবে তদন্ত করে আমরা মোটামুটি 3 থেকে 4টি মামলার তদন্ত রিপোর্ট চূড়ান্ত পর্যায়ে চলে এসেছে। 3টি মামলারই রিপোর্টের একটা প্রাথমিক রিপোর্ট যেটা, সেটা আমাদের হাতে এসেছে। তার মধ্যে হচ্ছে এই মামলাগুলোতে সবগুলোতেই কি শেখ হাসিনার নাম আছে? প্রত্যেক মামলাতে শেখ হাসিনার নাম আছে, এবং তার বিরুদ্ধে অভিযোগগুলো, প্রমাণগুলো এসেছে এখানে। কিন্তু আপনারা জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার আদালতে প্রমাণের পদ্ধতিটা ভিন্ন, ফলে সব মামলাতে তার নাম আসলেও তাকে কিন্তু আমরা চার্জ করব আলাদাভাবে তার জন্য একটা মামলায়। সেই কারণে ধরুন যে আশুলিয়াতে যে 6 জন তরুণকে গুলি করে হত্যার পরে তাদের লাশ পুড়িয়ে দেওয়া হয়েছিল 5ই আগস্ট, সেই মামলাটার তদন্ত রিপোর্ট আমাদের হাতে চলে এসেছে। সেটার ফর্মাল চার্জ এখন এই সপ্তাহের মধ্যেই তদন্ত সংক্রান্ত যাবতীয় জিনিস আমাদের হাতে এসে যাবে। আমরা এই মাসের মধ্যেই ফর্মাল চার্জ দাখিল করব। ফর্মাল চার্জ দাখিলের মাধ্যমেই বিচারের যে আনুষ্ঠানিক যাত্রা সেটা শুরু হয়ে যাবে। সুতরাং এটা বলা যাচ্ছে যে মে মাসের মধ্যেই ট্রাইব্যুনালের কোর্ট রুমে বিচারের যে কার্যক্রম সেটা দৃশ্যমান হবে। না, এখন তো এপ্রিল মাস শুরু হলো কেবল। হ্যাঁ, এপ্রিলের ভিতরেই আপনার চার্জ ফ্রেমিং করে ফেলবেন, আর বিচার এখানে কিছু বিষয় আছে। জি জি। তদন্ত সংস্থা যখন রিপোর্ট দিবেন চিফ প্রসিকিউটর বরাবরে, চিফ প্রসিকিউটর এটা বিশ্লেষণ করে তিনি এই তথ্য প্রমাণের ভিত্তিতে ফর্মাল চার্জ তৈরি করবেন। সেই ফর্মাল চার্জ তখন কোর্টে দাখিল হবে। কোর্টে দাখিল হওয়ার পরে যদি এই মামলার কোনো পলাতক আসামি থাকে, তাদেরকে হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞাপন দিতে হয়, সেটার জন্য একটা আদেশ হবে। 15 দিন সময় দিয়ে তাদেরকে বলা হবে যে এর মধ্যে তোমরা হাজির হও। যদি হাজির না হয়,
তখন তাদের জন্য রাষ্ট্রের পক্ষ থেকে তাদের জন্য স্টেট ডিফেন্স লয়ার নিয়োগ করা হবে। এই যে কয়েকটা প্রক্রিয়া আছে, এইটা শেষ করতে প্রায় মাসখানেক সময় লাগে। আচ্ছা, কিন্তু সেটা ঠিক আছে। ট্রায়াল প্রসেসেরই একটা অংশ। এই লয়ার নিয়োগ দিয়ে হয়ে যাওয়ার পরে তখন কিন্তু এই বিচারের আনুষ্ঠানিক যাত্রাটা শুরু হবে। তখন তাদেরকে, যারা লয়ার নিযুক্ত হলেন, তাদেরকে প্রসিকিউশন যে সমস্ত প্রমাণাদি হাজির করেছে সেগুলোর কপি তাদেরকে দেওয়া হবে। Exactly. দেওয়ার পরে তারা 3 সপ্তাহ সময় পাবেন ফর দেয়ার প্রিপারেশন। 3 সপ্তাহ পরে আনুষ্ঠানিক অভিযোগ গঠন হবে। আনুষ্ঠানিক অভিযোগ গঠনের পরে ট্রায়াল প্রক্রিয়াটা, অর্থাৎ সাক্ষ্য গ্রহণ, সাক্ষীকে জেরা করা, জবানবন্দি নেওয়া, এই কাজগুলো চলবে কন্টিনিউয়াসলি, অর্থাৎ কোন রকম বিরতি ছাড়া। প্রতিদিনই এটা চলতে থাকবে এবং এটার মাধ্যমে এই বিচার প্রক্রিয়াটা একটা চূড়ান্ত পর্যায়ে যাবে। তারপরে যুক্তি তর্কের জন্য থাকবে, এরপরে রায়ের দিকে যাবে। এটা হচ্ছে এখানে মোটা দাগে প্রক্রিয়া। তো আমরা যেটা বলতে পারছি যে 3টি মামলার তদন্ত রিপোর্ট আমাদের কাছে চলে এসেছে বলতে এটার ফিনিশিং আর দুইটি কি? একটি আপনি আশুলিয়ার মামলাটি বললেন, আশুলিয়ার একটা, চানখারপুলের একটা, রামপুরার একটা, এবং চতুর্থ বা তৃতীয় যেটাই বলেন সেটা হবে শেখ হাসিনার বিরুদ্ধে কমান্ড রেসপন্সিবিলিটির যে মামলা, সেইটার অভিযোগপত্র। সেটা এটা কি আলাদা কোনো মামলা হবে? কমান্ড রেসপন্সিবিলিটি সমস্ত ঘটনাগুলোর উপর ভিত্তি করে আলাদাভাবে শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের হবে। এটা কি এই 3টা মামলার উপর ভিত্তি করে? এটা শুধু 3টা মামলা না, সারা বাংলাদেশে যত ঘটনা ঘটেছে সবগুলো ঘটনারই আলাদা একটা বিবরণ এখানে থাকবে। এই কমান্ড রেসপন্সিবিলিটির মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে যে 3টা মামলার তদন্ত রিপোর্ট এসে গেছে অলরেডি, এর বাইরেও সারা বাংলাদেশে যত হত্যাকাণ্ড হয়েছে সেগুলোর প্রত্যেকটা জায়গা থেকে সাক্ষী এখানে থাকবে। বাট এটা একটা ডিফারেন্ট কেস। এটা ডিফারেন্ট কেস। ওই মামলায় আর কারা আসামি থাকতে পারে সেটা আমরা এখনো ডিসাইড করিনি। হয়তো এর সাথে স্বরাষ্ট্রমন্ত্রী তদন্তে যাদের নাম বেরিয়ে আসবে, নাম আসলেও আমরা ধরেন কমান্ড স্ট্রাকচারের কারণে আমরা ভাগ ভাগ করতে পারি। এটা আমাদের আইনে আমাদের মধ্যে আছে, আপনাদের এখতিয়ারে আছে। যেমন ধরেন শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী সেটা ক্যারি আউট করে পুলিশকে বলেছেন, পুলিশের এক্সিকিউট করেছে। সেই ক্ষেত্রে শেখ হাসিনার সাথে স্বরাষ্ট্রমন্ত্রী এবং তার আইজিপি, এই 3 জন একসাথে হওয়ার একটা সম্ভাবনা আছে। আমরা সেভাবে হয়তো করতে পারি, এভাবে এটা আগাবে। অথবা শেখ হাসিনার বিরুদ্ধে এককভাবে ওইটা হতে পারে। তো সেটা আমরা আমাদের পরিস্থিতি বুঝে। এখানে একটা বিষয় আমি বলতে চাই যে আমি শুরুতেই একটা বিষয় স্পষ্ট করে নিই। আপনাকে আজকে এখানে আমন্ত্রণ জানানোর মূল উদ্দেশ্যটাই এটা, যে মানুষ জানতে চায় যে এই বিচার প্রক্রিয়াটা কতটুকু এগুলো এবং কিভাবে আপনারা এগিয়ে যাচ্ছেন। এটা আপনি মনে হয় প্রপার পারসন যে এটা নিয়ে কথা বলার জন্য। এই জন্য আজকে আপনাকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। এবং এখানে একটা বিষয় আমার কাছে মনে হচ্ছে যে আপনাদের একটা জায়গায় মনে হয় আপনারা একটা অ্যাডভান্স পজিশনে আছেন, যে জাতিসংঘের তদন্ত প্রতিবেদনের কারণে অনেকগুলো এভিডেন্স আপনি ওইখান থেকেও পেয়ে যাচ্ছেন। তো এটার আইনগত ভিত্তিটা কি? ওই তদন্ত প্রতিবেদন কি আসলেই আপনারা কোনো কাজে লাগাতে পারবেন? জি, জাতিসংঘ যে তারা ফ্যাক্ট ফাইন্ডিং মিশন এসেছিলেন এবং তারা অনেক ডিটেইল কাজ করেছেন এবং এই কাজ করতে গিয়ে তারা প্রযুক্তির সাহায্য নিয়েছেন। তারা বিভিন্ন বাহিনীর সদস্যদের ইন্টারভিউ নিয়েছেন, পারপিট্রেটর যারা তাদের ইন্টারভিউ নিয়েছেন, ভিকটিমের ইন্টারভিউ নিয়েছেন, ডক্টরদের ইন্টারভিউ নিয়েছেন, কবরগুলোতে গিয়েছেন, মেডিকেল যে সমস্ত ফ্যাসিলিটি, অনেক মেথডিক্যাল তাদের সবকিছু তারা ইনভেস্টিগেশনটা ছিল। এবং জাতিসংঘ যেহেতু আন্তর্জাতিক সবচাইতে বড় সংস্থা, জাতিসংঘের রিপোর্টের মধ্যে কোনো পক্ষপাতিত্বের সুযোগ নেই। সেই কারণে জাতিসংঘ ক্যাটাগরিক্যালি তাদের ফাইন্ডিং এ বলেছে যে কিভাবে এই মানবতা বিরোধী অপরাধ হয়েছে, কারা কারা জড়িত, এবং এটা ওয়াইড স্প্রেড এন্ড সিস্টেম্যাটিক ছিল। এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা আমরা দেখেছি, রিপোর্টে এটা দেখেছি। সুতরাং এই ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক জিনিসটাই আমাদের আদালতে প্রমাণ করতে হবে। সুতরাং জাতিসংঘের রিপোর্টটা আমাদের অসাধারণ একটা সাহায্য করছে এবং অসাধারণ ডকুমেন্ট হিসেবে এই মামলাতে ব্যবহৃত হবে। এবং আমাদের আইনেও এই ধরনের ডকুমেন্টকে সাক্ষ্য হিসাবে গ্রহণ করার ব্যাপারে সুনির্দিষ্টভাবে ব্যবস্থা আছে। জাতিসংঘের রিপোর্টটা আমাদের একটা মূল্যবান দলিল। পাশাপাশি আমরা জাতিসংঘকে রিকোয়েস্ট করেছি, জাতিসংঘ যে সমস্ত ইন্টারভিউ গুলো নিয়েছে, যেসব তথ্যের উপরে নির্ভর করে তারা রিপোর্ট তৈরি করেছে, যেসব ব্যক্তির বক্তব্য নিয়েছে, সেই বক্তব্য, সেই ডকুমেন্ট, ভিডিও সবকিছুকে আমরা চেয়েছি, যাতে করে তাদের রিপোর্টের বাইরেও যে হার্ড এভিডেন্সটা তারা কালেক্ট করেছেন সেটাও যাতে আমরা কোর্টরুমে ব্যবহার করতে পারি। এটা আইনগতভাবে এটা বৈধ কিনা আপনারা যে এই? অবশ্যই অবশ্যই আমাদের আইনের এটা ব্যবহার করাটা বৈধ। আচ্ছা, আপনারা কাজ করতে গিয়ে এই পর্যন্ত কি চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন? অনেক ধরনের চ্যালেঞ্জ। আমরা যেটা মনে করি যে আমাদের উপরে যে জাতীয় আকাঙ্ক্ষা, জাতীয় যে দায়িত্ব অর্পিত হয়েছে, এইটার প্রতি শ্রদ্ধা রেখে, এই বিষয়টাকে মাথায় রেখে এখানে একটা প্রপার এবং নিখুঁত ন্যায় বিচার করাটা এটা আমাদের প্রথম চ্যালেঞ্জ। যে এখানে শুধু বিচার করলে হবে না, এই বিচারটা সত্যিকারের ন্যায় বিচার হতে হবে, নিখুঁত হতে হবে, যাতে আমাদের ভুল ভ্রান্তি বা আইনগত ফাঁকফোকরে আসামি কোনো বেরিয়ে যেতে না পারে অপরাধী। আবার এটাও আমাদেরকে এনশিওর করতে হবে যে গোটা দুনিয়া এই বিচারটাকে পর্যবেক্ষণ করবে, যাতে বিচারে কোনো মানবাধিকার লঙ্ঘিত না হয়,
আসামিদের অধিকার লঙ্ঘিত না হয়, তাদেরকে অন্যায়ভাবে সাজা না দেওয়া হয় এবং আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড অনুযায়ী বিচারটা হয়। এই যে দুদিক থেকে, একদিকে জাতীয় প্রত্যাশা বিচার করতে হবে, অন্যদিকে আন্তর্জাতিকভাবে বা দর্শক আছেন যারা মনে করেন বিচারটা ফেয়ার হতে হবে, সেটা এনশিওর করে। দিস ইজ ফার্স্ট চ্যালেঞ্জ। সেটাকে আমরা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি এবং সেটাকে আমরা মিট করার চেষ্টা করছি এবং এটার ব্যাপারে আমরা আমাদের ডেডিকেশন, কমিটমেন্ট অটুট আছে, আমরা এটার জন্য সর্বোচ্চ চেষ্টা করব।